নমস্কার বন্ধুরা, তারামা কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি পলিটি পার্ট 1 নিয়ে আলোচনা করব। পলিটি এইভাবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে পলিটি একদম শেষ করে দেবো। আর পলিটিটা হবে একদম ডাব্লিউবিসিএস মেন বেসিসে, আর আদার্স কম্পিটিটিভ এক্সাম তো ক্লিয়ার হবেই। তো আজ পার্ট 1, তো পার্ট 1 থেকে স্টার্ট করব। প্রথমেই আমি প্রিএমবেল থেকে স্টার্ট করব। ভারতীয় সংবিধানে একটি প্রিএমবেল আছে। প্রিএমবেল মানেটা হচ্ছে সংবিধানের যে গোটা বইটাতে যা লেখা আছে তার সারসংক্ষেপ প্রিএমবেল থেকেই বোঝা যাবে। তো ভারতীয় সংবিধানে যে প্রিএমবেলটা আছে সেটা আমি আজ আলোচনা করব। যে কোনো কম্পিটিশন এক্সামে বা তুমি যদি ডাব্লিউবিসিএস মেনে ডাক পাও তাহলে প্রিএমবেলটা মিনিমাম মনে রাখতেই হবে, এটা মুখস্থ করতেই হবে। তো প্রিএমবেল নিয়ে বা ভারতের সংবিধানের প্রস্তাবনা নিয়ে আজ আলোচনা করব, ঠিক আছে। তো প্রিএমবেল সবাই জানো, ভারতের যে 42তম সংশোধন অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেখানে প্রিএমবেলে 3টে জিনিস অ্যাড হয়েছিল। প্রিএমবেল যদিও ফার্স্ট থেকেই আছে ভারতের সংবিধানে, তার সোর্স ছিল ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সংবিধান থেকে এই সোর্সটা নেওয়া হয়েছে। তোমরা সবাই জানো ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বড় লিখিত সংবিধান, আর আমেরিকার সংবিধানও লিখিত। আর যেটা আর একটু জেনে রাখো যে ইউকের যে সংবিধান আছে, ইংল্যান্ডের যে সংবিধান আছে সেটা হচ্ছে অলিখিত, ঠিক আছে। তো আমাদের প্রিএমবেলের সোর্স কি? প্রিএমবেলের সোর্স হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে প্রিএমবেলটা নেওয়া হয়েছে, ওই বেসিসে নেওয়া হয়েছে। আর বেসটা হচ্ছে প্রিএমবেলের যে বেস সেটা হচ্ছে যে অবজেক্টিভ রেজুলেশন পাস করেছিল না জওহরলাল নেহরু 13ই ডিসেম্বর 1946, সেই অবজেক্টিভ রেজুলেশনের ফলই হচ্ছে প্রিএমবেল। ভারতের যে সংবিধান সভা চলছিল, যেটা স্টার্ট হয়েছিল 1946 9 ডিসেম্বর, তার 4 দিন পর ওই 13ই ডিসেম্বর 1946 জওহরলাল নেহরু যে অবজেক্টিভ রেজুলেশন পাস করেছিল ওই সংবিধান সভাতে, সেটাই ভবিষ্যতে ভারতীয় সংবিধানে প্রিএমবেল হিসাবে চিহ্নিত হয়েছে। তো বেসটা কার দেওয়া? জওহরলাল নেহরু। কি নামে? অবজেক্টিভ রেজুলেশনস। কে দিয়েছে তাহলে? এটা বাই জওহরলাল নেহরু, JL নেহরু। আচ্ছা, আমি লেখার সঙ্গে সঙ্গে তোমরা নোট করবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একদম ডাব্লিউবিসিএস মেন বেসিসে পড়াবো, আর আদার্স এক্সামিনেশন তো ক্লিয়ার হবে। আর যারা পলিটি এমনি শিখতে চাও নলেজ বাড়ানোর জন্য, তাদের জন্য খুবই উপকারী হবে ভিডিওগুলি। তো দেখতে থাকবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে আসতেই থাকবে। ওকে, গোটা পলিটি একদম শেষ করার প্ল্যান আছে, বুঝছো। তো যে সংবিধানের যে সোর্সটা সেটা ইউএসএ, আর অবজেক্টিভ রেজুলেশন যেটা পাস করেছিল কত 13 ডিসেম্বর 1946 সংবিধান সভাতে, 13 ডিসেম্বর 1946 সংবিধান সভাতে জওহরলাল নেহরু যে অবজেক্টিভ রেজুলেশন পাস করেছিল সেটাই ভবিষ্যতে ভারতীয় সংবিধানের প্রিএমবেল হিসাবে চিহ্নিত। ওকে, বেশ। এবার প্রিএমবেলের একবার সংশোধন হয়েছিল, একবার অ্যামেন্ডমেন্ট হয়েছিল। প্রিএমবেলের একবার অ্যামেন্ড হয়েছিল, যেটা হচ্ছে 42 অ্যামেন্ডমেন্ট 1976, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। এটা বিরাট বড় অ্যামেন্ডমেন্ট ছিল কংগ্রেস সরকারের আমলে। তখন ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এই 42 অ্যামেন্ডমেন্টটা করেছিলেন। তো এটা অ্যামেন্ডমেন্টে ভারতীয় প্রিএমবেল মাত্র একবার, ওয়ান টাইম ভারতীয় প্রিএমবেল মাত্র ওয়ান টাইম অ্যামেন্ড হয়েছিল, যেটার মাধ্যমে ঢুকেছিল 3টে ওয়ার্ড। একটা হচ্ছে সোশ্যালিস্ট, আর একটা হচ্ছে সেকুলারিজম, আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি। অনেক পরীক্ষা আসে যে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা আছে সেটা কতবার অ্যামেন্ড হয়েছিল। সেটা হয়েছিল একবার, মাত্র একবার অ্যামেন্ড হয়েছিল। এখন পর্যন্ত আপ টু 220 ইয়ার পর্যন্ত একবার, ওয়ান টাইম ভারতের প্রিএমবেল সংশোধন হয়েছিল, যেটার মাধ্যমে 3টি ওয়ার্ড, গুরুত্বপূর্ণ ওয়ার্ড ঢুকেছিল। সেটা হচ্ছে, একটা হচ্ছে সোশ্যালিস্ট, একটা হচ্ছে
সোশ্যালিস্ট, 2 নম্বর সেকুলারিজম, 3 নম্বর ইন্টিগ্রিটি। আচ্ছা, সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতান্ত্রিক, ভারত হচ্ছে একটা সমাজতান্ত্রিক দেশ। আর সেকুলারিজম মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ, ভারতে কোনো ধর্মই অগ্রাধিকার পাবে না বা স্থান পাবে না, তাতে হিন্দুই হোক আর মুসলিমই হোক। আর ইন্টিগ্রিটি, এই যে ঐক্যতা, জাতির মধ্যে যে ইউনিটি, সেটার যে জাতি বা ভারতের বিভিন্ন কাস্টের লোকের মধ্যে যে ইউনিটি, সেটার মাধ্যমে ইন্টিগ্রিটি বোঝাতে চেয়েছে। ওকে, তাহলে প্রিয়েম্বালের সম্বন্ধে যেটা বললাম, সোর্স হচ্ছে ইউএসএ। অবজেক্টিভ যে রেজলিউশন যেটা পাস হয়েছিল 13 ডিসেম্বর 1946 বাই জওহরলাল নেহরু, সেটা হচ্ছে ইন ফিউচার ভারতের সংবিধানে প্রিয়েম্বল হিসাবে চিহ্নিত। আর অ্যামেন্ড হয়েছিল একবার মাত্র প্রিয়েম্বল, যেটা 42 অ্যামেন্ডমেন্ট 1976, ওয়ান টাইম অ্যামেন্ড হয়ে গেল। আর 3টে ওয়ার্ড ওই অ্যামেন্ডের মাধ্যমে ঢুকেছিল, যেটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলারিজম আর ইন্টিগ্রিটি। তাহলে সোশ্যালিস্ট, সেকুলারিজম আর ইন্টিগ্রিটি 3টে ওয়ার্ড ভারতের সংবিধানের মূল সংবিধানে নেই, এটা 1976-এ 42 অ্যামেন্ডমেন্টের দ্বারা ঢুকেছিল। ওকে, এটা নোট করে নাও, তারপরে পরবর্তীতে যাচ্ছি। আচ্ছা, বেশ, নোট হয়ে গেছে আশা করি। এবার ভারতের প্রিয়েম্বল, যে প্রিয়েম্বল ইজ এ সোল অ্যান্ড হার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা বলেছিল। প্রিয়েম্বলকে বলেছিল, প্রিয়েম্বল ইজ এ সোল অ্যান্ড হার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রিয়েম্বল হচ্ছে ভারতের সংবিধানের হার্ট, ভারতের সংবিধানের সোল অ্যান্ড হার্ট। প্রিয়েম্বলকে ভারতের সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলা হয়, কারণ হচ্ছে প্রিয়েম্বল থেকেই গোটা সংবিধানের রূপরেখা বা চরিত্রটি বোঝা যাবে। প্রিয়েম্বল থেকেই সমস্ত সংবিধানের যে রূপটি লুকিয়ে আছে, সেটা প্রিয়েম্বলের ভেতরে লুকিয়ে আছে। ঠিক আছে, অ্যাকর্ডিং, আচ্ছা, আবার বি আর আম্বেদকরের অ্যাকর্ডিংয়ে হার্ট অ্যান্ড সোল বলা হয়, সেটা সবাই জানো, যে আর্টিকেল 32-তে আছে, পার্ট 3, যে রাইট টু কনস্টিটিউশন রেমেডি যেটা আছে, সেটাকে হার্ট অ্যান্ড সোল বলা হয় অ্যাকর্ডিং টু বি আর আম্বেদকর। তাই অ্যাকর্ডিং এখানে এটা উল্লেখ করা যেতে পারে, উল্লেখ করলে ভালো হয়, তোমাদের ক্লিয়ারিটি বেড়ে যায়, কেননা এখানে প্রিয়েম্বলকে হার্ট অ্যান্ড সোল বলা হয়। আবার অ্যাকর্ডিং টু বি আর আম্বেদকর, অ্যাকর্ডিং টু বি আর আম্বেদকর, হার্ট অ্যান্ড সোল কাকে বলা হয়? হার্ট অ্যান্ড সোল বলা হয় অ্যাকর্ডিং টু বি আর আম্বেদকরের অ্যাকর্ডিংয়ে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি। ঠিক আছে, তো রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি অ্যাকর্ডিং টু বি আর আম্বেদকর, একেই বলা হয় কি হার্ট অ্যান্ড সোল ভারতের সংবিধানে, যেটা আছে পার্ট 3-তে আর আর্টিকেল 32-তে। আচ্ছা, পার্ট 3-তে কি আছে? পার্ট 3-তে আছে ভারতের মৌলিক অধিকার, যেটার মধ্যে রাইট টু রেমেডিজ, কনস্টিটিউশনাল রেমেডিজ, যেটা অ্যাকর্ডিং টু বি আর আম্বেদকর ভারতের সংবিধানের সোল অ্যান্ড হার্ট বলা হয়। তাহলে ভারতের সংবিধানের প্রিয়েম্বলকে বলা হয় হার্ট অ্যান্ড সোল। আবার অ্যাকর্ডিং টু বি আর আম্বেদকর ভারতের সংবিধানে হার্ট অ্যান্ড সোল কাকে বলা হয়? পার্ট 3-তে আছে, আর্টিকেল 32-তে আছে, যেমন রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিকে। তার অ্যাকর্ডিং টু বি আর আম্বেদকর, দ্য হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি। ওকে, বেশ, তাহলে প্রিয়েম্বলের সম্বন্ধে যতটুকু জানলে, প্রিয়েম্বলের সোর্স হচ্ছে ইউএসএ। অবজেক্টিভ রেজলিউশন যেটা পাস হয়েছিল 13 ডিসেম্বর 1946 বাই জওহরলাল নেহরু, সেটা ইন ফিউচারে ভারতে প্রিয়েম্বল হিসাবে পরিচিত হয়েছে। প্রিয়েম্বলকে মাত্র একবার অ্যামেন্ড করা হয়েছে, যেটা হচ্ছে 42 অ্যামেন্ডমেন্ট 1976, যেটার মাধ্যমে 3টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড ভারতের সংবিধানে স্থান পেয়েছে, যেটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলারিজম আর ইন্টিগ্রিটি। ওকে, আর একটা জিনিস শিখলাম, ভারতের সংবিধানকে হার্ট অ্যান্ড সোল বলা হয়, ওই ভারতের সংবিধানের প্রস্তাবনাকে হার্ট অ্যান্ড সোল বলা হয়। পরবর্তীকালে বি আর আম্বেদকরের মতে ভারতের সংবিধানে হার্ট অ্যান্ড সোল হয়েছিল রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, যেটা পার্ট 3 আর আর্টিকেল 32-তে আছে। ওকে, এতটা ক্লিয়ার, তাই তো? এতটা ক্লিয়ার হলে তোমরা লিখে ফেলো, তারপরে আমি পরবর্তীতে যাচ্ছি। এবার পরবর্তীতে যাব, মানে ভারতীয় প্রস্তাবনাকে ইন ডিটেল মুখস্থ করবো।
মুখস্থ করতেই হবে সকলকে। আমি সেটা বুঝিয়ে দিচ্ছি, সহজ আকারে বুঝিয়ে দেবো, এবং মুখস্থ করার যাতে তোমাদের সুবিধা হয় এই মতো করে আমি ছকের আকারে লিখে বুঝিয়ে দেবো। ওকে, বেশ বেশ, তাহলে আমি ছকের আকারে ভারতের প্রিএমবেলকে গোটাটা ছকের আকারে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের মাথার মধ্যে ছকের আকারে গেঁথে যায়। ঠিক আছে, আর পরবর্তীতে তোমাদের যেন যে কোনো টাইম মুখস্থ থাকে। ওকে, তো ছকের আকারে যদি প্রকাশ করি, সেটা প্রথমে লেখা আছে ভারতের যে কোনো বইয়ে বা যে কোনো মধ্যশিক্ষা পর্ষদের বইয়ে বা যে কোনো ভালো বুকে প্রথম ফ্রন্ট পেজে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা আছে সেটা লেখা থাকে। ঠিক আছে, তো ওটা ভারতের প্রতিটি নাগরিকের মুখস্থ রাখা উচিত। যদিও জানি না কার মুখস্থ আছে কার নেই, তো তোমাদেরকে মুখস্থ অবশ্যই রাখতে হবে। যারা পরীক্ষা দিচ্ছ, WBCS মেন বা অন্যান্য এক্সাম দ্বারা যারা দিচ্ছ, তাদের ওটা মুখস্থ রাখা উচিত। ঠিক আছে, তো ওটাকে আমি ছকের আকারে একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের মুখস্থ হয় সহজেই। তাহলে লেখা থাকবে প্রথমে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া। কি? উই দ্য পিপুল অফ ইন্ডিয়া। আচ্ছা, আমি লেখার সঙ্গে সঙ্গে তোমরা বুঝে নাও ব্যাপারটাকে, তারপরে লিখতে শুরু করো। খাতায় নোট না থাকলে কিন্তু অসুবিধা হতে পারে পরবর্তীকালে। যদিও ভিডিওগুলো পরপর রিপিটেশন করে মুখস্থ করা যায়, তবুও নোট যদি বানিয়ে ফেলো একবার, তাহলে আর বারবার ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তার জন্য বলছি নোটটা করলে খুব সুবিধা হয় তোমাদের। ঠিক আছে, উই দ্য পিপুল অফ ইন্ডিয়া। 1 নম্বর পয়েন্টে লেখো উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, মানে কি আমরা ভারতের নাগরিক। ঠিক আছে, যারা কি কি মানবে দেখো। যারা মানবে 5টা জিনিস, 5টা শব্দ, 5টা গুরুত্বপূর্ণ শব্দ। এই গুরুত্বপূর্ণ শব্দ 5টাকে মুখস্থ রাখতেই হবে। প্রথমটা হচ্ছে সোভারিয়ান। 2 নম্বরটা হচ্ছে সোশ্যালিস্ট। আচ্ছা, সিকোয়েন্স অনুযায়ী মনে রাখবে। প্রথমটা হচ্ছে সোভারিয়ান, তারপরে হচ্ছে সোশ্যালিস্ট, তারপরেরটা হচ্ছে সেকুলার বা সেকুলার। তারপরেরটা হচ্ছে ডেমোক্রেটিক। তারপরেরটা হচ্ছে রিপাবলিক। ঠিক আছে, তো এই 5টা ওয়ার্ড ভারতের সংবিধানের যে প্রস্তাবনায় গৃহীত বা প্রস্তাবনায় আছে, এই 5টা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। এই 5টা ওয়ার্ডকে সিকোয়েন্স অনুযায়ী মনে রাখবে। তাহলে প্রথম প্যারাতে কি হলো? উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, সোভারিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক আর রিপাবলিক। ঠিক আছে, এই 5টা ওয়ার্ড সিকোয়েন্স অনুযায়ী তোমরা মনে রাখবে। আচ্ছা, বাংলা হচ্ছে সোভারিয়ান, মানে হচ্ছে সার্বভৌম। সবাই জানো, কোনো দেশের ইন্টারনাল বা এক্সটার্নাল ম্যাটার যদি দেশের গভর্নমেন্ট দ্বারাই সিদ্ধান্ত গৃহীত হয়, তাহলে সেই দেশ জানবে সোভারিয়ান, মানে কি বিদেশের হস্তক্ষেপ থাকবে না। আমাদের ইন্টারনাল, ভারত একটি সোভারিয়ান কান্ট্রি, কারণ হচ্ছে ভারতে আমেরিকা বা অন্যান্য স্টেটের গভর্নমেন্ট এসে ভারতে নাক গলাতে পারবে না। ভারতের ডিসিশন ভারত নিজেই নেবে, তাতে ইন্টারনাল আর এক্সটার্নাল যাই হোক, ওটাকেই বলা হচ্ছে সোভারিয়ান। মানে আমাদের দেশের কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল ডিসিশন আমাদের দেশের গভর্নমেন্ট বা জনগণ দ্বারাই গৃহীত হবে, কোনো বিদেশের জনগণ বা গভর্নমেন্ট দ্বারা গৃহীত হবে না। ওটাই হচ্ছে সোভারিয়ান। ঠিক আছে, আর সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতান্ত্রিক। ওকে, সমাজতান্ত্রিকের অর্থ তো সবাই জানো তোমরা। আর সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ, মানে কি ভারতে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, তো ভারতে কোনো ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। ঠিক আছে, ভারতের কোনো ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি ভারতের সংবিধান অনুযায়ী। এটাকে বলা হচ্ছে সেকুলারিজম, মানে কোনো ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে গৃহীত হয়নি ভারতের সংবিধানে, ওটাই সেকুলারিজম। আর ডেমোক্রেটিক সবাই জানো, গণতন্ত্র, বোঝানোর দরকার নেই। আর রিপাবলিক মানে প্রজাতন্ত্র। ঠিক আছে, তো এই 5টা ওয়ার্ড একদম সিকোয়েন্স অনুযায়ী মনে রাখবে। তাহলে কি হলো ভারতের সংবিধানের প্রিয়াম্বলে? প্রথমত উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, তারপর এই 5টা ওয়ার্ড একদম ইন ডিটেলস মুখস্থ রাখবে। ওকে, তারপর 3 নম্বর পয়েন্টে তোমরা লিখবে, আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ মাথায় গেঁথে দেওয়ার প্রসেস। এটা যদি ঠিকঠাক সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে পারো, তাহলে তোমাদেরই সুবিধা, কোনো রকমভাবে ভুলবে না। 2-3 বার রিভিশন করার পর দেখবে একদম মাথায় গেঁথে গেছে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে জাস্টিস। আচ্ছা, জাস্টিস মানে হচ্ছে বিচার। আচ্ছা, কোন কোন দিক থেকে ইকুয়াল বিচার পাবে? একটা হচ্ছে সোশ্যাল মানে সামাজিক, একটা হচ্ছে ইকোনমিক, আর একটা হচ্ছে পলিটিক্যাল। ঠিক আছে, পলিটিক্যাল।
মানে তিন দিক থেকে বিচার হবে। কোন দিক থেকে? একটা হচ্ছে সোশ্যাল মানে সামাজিক, ইকোনমি হচ্ছে অর্থনীতি, আর হচ্ছে পলিটিক্যাল মানে হচ্ছে রাজনীতি। ঠিক আছে, তো প্রথম পয়েন্টে কি হয়েছে? উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, তারপরে এই পাঁচটা ওয়ার্ড, গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সভারিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক আর রিপাবলিক। আচ্ছা, সিকোয়েন্স অনুযায়ী ওয়ার্ডগুলোকে মনে রাখবে। অনেক সময় ডাব্লিউবিসিএস বা আইএস এর মতো পরীক্ষায় সিকোয়েন্সটা দিয়ে দেয়, দিয়ে তোমাকে অ্যারেঞ্জ করতে বলে। ঠিক আছে, তো সিকোয়েন্সটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে জাস্টিস। জাস্টিস কোন কোন দিক দিয়ে? সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল। ঠিক আছে, তো এটা নোট করে নাও। ওকে, তারপরে আমি 4 নম্বর পয়েন্টে যাচ্ছি। আচ্ছা, আশা করছি নোট হয়ে গেছে। এবার আমরা 1 নম্বরে পড়েছি উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, 2 নম্বরে পড়েছি পাঁচটা ওয়ার্ড, সোভারিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, আর 3 নম্বরে পড়েছি জাস্টিস। জাস্টিস কোন কোন দিক দিয়ে? সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। ঠিক আছে, আর 4 নম্বর পয়েন্টে পড়বো লাইব্রেরিটি। কি পড়বো? 4 নম্বর পয়েন্টে পড়বো লাইব্রেরিটি। কি পড়বো? লাইব্রেরিটি। লাইব্রেরিটি লাইব্রেরিটি কোন কোন দিক থেকে সেটা একটু দেখে নাও। থট, থট, এক্সপ্রেশনস, চিন্তা, প্রকাশ করার ক্ষমতা, এক্সপ্রেশনস, বিলিফ, বিশ্বাস, ফেথ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ। তাহলে দেখো, লাইব্রেরিটি, ভারতের সংবিধানে যে প্রেমবেলের যে লাইব্রেরিটি আছে সেটা থট, এক্সপ্রেশনস অ্যান্ড বিলিফ আর ফেথ আর ওয়ার্শিপ, এই পাঁচটা ওয়ার্ড দ্বারা প্রভাবিত। ঠিক আছে, তো এটা মনে রাখবে। তাহলে সিকোয়েন্স অনুযায়ী মনে রাখবে, সবটা একদম মুখস্থ হয়ে যাবে ভারতের প্রেমবেল। ঠিক আছে, ভারতের সংবিধানের যে প্রেমবেলটা আছে সেটা মুখস্থ হয়ে যাবে। তারপর লাইব্রেরিটি পরে চলে আসবো আমরা 5 নম্বরে চলে আসবো ইকুইলিটি। ইকুইলিটি, ইকুইটি, ইকুইলিটিতে যে দুটো ওয়ার্ড আছে সে দুটো ওয়ার্ড মুখস্থ রাখবে। ইকুইলিটি যে দুটো ওয়ার্ড আছে সেটা হচ্ছে স্ট্যাটাস আর হচ্ছে অপরচুনিটি। স্ট্যাটাস আর অপরচুনিটি। আচ্ছা, তাহলে ভারতের সংবিধানে যে প্রিএম্বল সেটা মুখস্থ করতে হলে প্রথম থেকে আবার রিভিশন করা যাক। উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, তারপরে পাঁচটা ওয়ার্ড আছে সোভারিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, আর তারপরেই আছে 3 নম্বরে আছে জাস্টিস। জাস্টিস কি কি কোন কোন দিক থেকে? সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল দিক থেকে জাস্টিস। আর 4 নম্বরে আছে লাইব্রেরিটি, যেটা হচ্ছে থট, এক্সপ্রেশনস, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ। ওকে, আর 5 নম্বর পয়েন্টে আছে ইকুইলিটি। ইকুইলিটি কোন কোন দিক থেকে? একদম স্ট্যাটাস আর অপরচুনিটি। ঠিক আছে, তো সিকোয়েন্স অনুযায়ী পাঁচটা ওয়ার্ড আমাদের মুখস্থ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে ভারতীয় প্রেমবেলটাকে একদম মুখস্থ করবো। লাস্ট আর একটা আছে, সেটা হচ্ছে ফ্যাটার্নিটি। কি আছে 5 নম্বরে? ফ্যাটার্নিটি। ওই 6 নম্বরে আছে ফ্যাটার্নিটি। ঠিক আছে, ফ্যাটার্নিটি। আচ্ছা, ফ্যাটার্নিটি কোন কোন দিক থেকে হবে সেটা হবে 1 নম্বর ডিগনিটি, ডিগনিটি, ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল আর ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। তাহলে 6 নম্বরে যে পয়েন্টটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে ফ্যাটার্নিটি, মানে ভাইচারা। সেটা কোন কোন দিক থেকে? ডিগনিটি, ইন্ডিভিজুয়াল, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। ঠিক আছে, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটির জন্য। তাহলে ভারতীয় সংবিধানের যে প্রিএম্বলটা আছে সেটা মুখস্থ হয়ে গেল। প্রিএম্বলের ফার্স্ট পয়েন্টে আমি বলেছিলাম কি? ফার্স্ট পয়েন্টে বলেছিলাম এটি ভারতীয় সংবিধানের সোল অ্যান্ড হার্ট। ঠিক আছে, আর অ্যাকর্ডিং টু বি.আর. আম্বেদকর, ভারতের সংবিধানের সোল অ্যান্ড হার্ট হচ্ছে 32 আর্টিকেলে আছে 3 নম্বর পার্টে, রাইট টু রেমিডিস। ওকে, আর প্রিএম্বলটা ভারতের নেওয়া হয়েছিল ইউএস এর সংবিধান থেকে, যেটা নেওয়া হয়েছিল ইউএস এর সংবিধান থেকে। ওকে, আর প্রিএম্বলটা মাত্র একবার সংশোধন হয়েছিল, সেটা 1976-এ ইন্দিরা গান্ধীর টাইমে 42 অ্যামেন্ডমেন্টের দ্বারা। তার মাধ্যমে 3টে ওয়ার্ড, ভারতের মূল সংবিধানের যে প্রিএম্বল ছিল সেখানে ওই 3টে ওয়ার্ড ছিল না। সেই 3টে ওয়ার্ড হচ্ছে সেকুলার, সোশ্যালিস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি। ওই 3টে ওয়ার্ড একবার যে প্রিএম্বল সংশোধন হয়েছিল তার মাধ্যমে ঢুকেছিল। ওকে, আর ভারতের তারপর যে সংবিধানের প্রিএম্বলটাকে মুখস্থ করার জন্য আমি যে পদ্ধতি, সিকোয়েন্স বা ছকের আকারে বললাম সেটাকে মুখস্থ রাখতে হবে। 1 নম্বর সিকোয়েন্সে বলেছি উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, 2 নম্বরে বলেছি সভারিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। যে 5টা ওয়ার্ড, সেই 5টা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এই 5টা ওয়ার্ডকে বলেছি, 5টা ওয়ার্ডের মিনিং আমি বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। আর 3 নম্বরে বলেছি জাস্টিস।
জাস্টিস কোন কোন দিক থেকে হবে, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। আর 4 নম্বর পয়েন্টে বলেছি লাইবার্টি কোন কোন দিক থেকে হবে, থট, এক্সপ্রেশনস, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ারশিপ। আর 5 বলেছি ইকুয়ালিটি কোন কোন দিক থেকে হবে, স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি। আর 6 নম্বর পয়েন্টে বলেছি ফ্র্যাটার্নিটি, যেটা হচ্ছে ডিগনিটি, ইন্ডিভিজুয়াল ইউনিটির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ওকে, তাহলে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা, যেটা ভারতের সংবিধানের রূপরেখা ঠিক করবে, সংবিধানের ভিতরে কি লেখা আছে সেই রূপরেখা ঠিক করেছে ভারতের সংবিধানের প্রস্তাবনা। এই প্রস্তাবনাটা প্রতিটি পরীক্ষায় না গতানুগতিকভাবে না এলেও দুই একটা আসে, যেমন কোয়েশ্চেন আসে, যেমন ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার অ্যামেন্ড হয়েছিল, ভারতের সংবিধানের প্রস্তাবনা কবে অ্যামেন্ড হয়েছিল। ভারতের সংবিধানের প্রস্তাবনা একবার অ্যামেন্ড হয়েছিল, কবে অ্যামেন্ড হয়েছিল সেটা হচ্ছে 1976 42 অ্যামেন্ডমেন্টের দ্বারা একবার হয়েছিল। আবার কোয়েশ্চেন আছে ভারতের সংবিধানে যে 1976 42 অ্যামেন্ডমেন্টের যে 3টে ওয়ার্ড যুক্ত হয়েছিল সেই 3টে ওয়ার্ডের নাম কি, সেটা হচ্ছে সেকুলার ইন্টিগ্রিটি অ্যান্ড সোশ্যালিস্ট। ওকে, তারপরে আছে ভারতের সংবিধানের যে ওই 5টা ওয়ার্ড আছে, 2 নম্বর পয়েন্টে যে 5টা ওয়ার্ড বলেছি, সভারিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। এটাকে সিকোয়েন্স চেঞ্জ করে দেবে, বিশেষ করে WBCS মেন বা IS লেভেলের পরীক্ষায় সেই সিকোয়েন্সটাকে তোমাদেরকে ঠিক করে নিতে হবে। ওকে, তো ওই সিকোয়েন্সটা খুবই ফলো করবে। আর তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা WBCS ইন্টারভিউতে যাবে তাদেরকে এই সংবিধানটা গোটাগুটি মুখস্থ রাখতে হবে, একদম A to Z সংবিধানের যে প্রস্তাবনা সেটাকে ইন ডিটেল প্রতিটি ওয়ার্ড ধরে ধরে মুখস্থ রাখতে হবে। কারণ যারা ইন্টারভিউয়ার থাকবে তারা ওটাই দেখবে যে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা তুমি কতটা কি মুখস্থ করে এসেছো। ওটা সবাইকে মোটামুটি সেম পার্সন এক্সামে গিয়ে জিজ্ঞেস করে থাকে ওরা। ঠিক আছে, তো আশা করি ভারতের সংবিধান মুখস্থ হয়ে গেছে। এটা সংবিধানের পার্ট 1 এর ভিডিও, এরপর পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে ভারতের সংবিধানকে একদম জলের আকারে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, যেটা খুবই হেল্পফুল হবে WBCS মেন বা যারা IS প্রিলিমস পরীক্ষা দেবে তাদের জন্য। আর এমনি যারা পরীক্ষা দেবে ওয়ান ডে এক্সাম বা আদার্স যে কম্পিটিটিভ এক্সাম তাদের তো খুবই উপকার হবে, তাদের জন্য অ্যানাপ হবে ব্যাপারটা। ওকে, বেশ ঠিক আছে, তাহলে পার্ট 2 নিয়ে হাজির হব পরের দিন। ওকে, পার্ট 1টা যতটা টাস্ক দিলাম সমস্তটা মুখস্থ করে নাও। ওকে, বাই।